একটা দেশের রাজনীতি যখন থাকবে তখন স্বাভাবিকভাবে কেউ না কেউ সরকার চালাবে। সরকার যারা চালাবে তারা সংসদে সরকারি দল হবে, যারা সরকারের বাইরে থাকবে তারা বিরোধী দল হবে। আবার কিছু লোক হয়তো নিউট্রাল বা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, স্বতন্ত্র যাদের লোক। দেশ আমাদের সবার, সরকারি দল সরকার পরিচালনা করলেও দেশের সমস্ত মানুষ সরকারকে ভোট দেয় না, যার যার পছন্দ মতো ভোট দেয়। এটাই স্বাভাবিক এবং এটা গণতন্ত্রের ভাষা। তোমাদের তো সেটা হয়েছে, 4টা আসন এখানে 3টাতে জামাত বিজয়ী হয়েছে, একটা হয়তো সরকারি দল পেয়েছে। যে 3টাতে জামাত বিজয়ী হয়েছে, এখানকার উন্নয়ন তদারকি করার দায়িত্ব হচ্ছে জামাতের নির্বাচিত এমপিদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকারের কাছ থেকে এই এলাকার জনগণের দাবি দাওয়া আদায় করা এবং সেই মোতাবেক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নিজেদেরকে সম্পৃক্ত করা, যাতে স্বচ্ছতা সততার সাথে দুর্নীতিমুক্ত অবস্থায় উন্নয়নগুলো হয়। উন্নয়ন ছাড়াও কিছু সামাজিক কর্মকাণ্ড থাকে, যেখানে কিছু বরাদ্দ থাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এগুলো দেখাশোনা করার দায়িত্ব, সমন্বয়ের দায়িত্ব, তালিকা তৈরি করার দায়িত্ব সাধারণত নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তাদেরই দায়িত্ব হয়ে থাকে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে স্বাভাবিক রাজনীতি কার্যক্রম পরিচালনা করা। দল ভিন্ন, তার আদর্শ ভিন্ন, তার নীতি ভিন্ন, ভিন্নতাই সৌন্দর্য। যার যার নীতি আদর্শ শান্তিপূর্ণভাবে জনগণের সামনে তুলে ধরবেন, তাদের বক্তব্য, বিবৃতি এবং বাস্তব কার্যকলাপের মাধ্যমে। এর মধ্য দিয়ে সবার রাজনীতির বীজ তৈরি হয়, মজবুত হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই, এটা ব্যক্তি করছে। কিন্তু দুঃখজনক ভাবে আমরা আমাদের রাজনীতিতে মাসল পাওয়ারের এক্সারসাইজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি। তার আগে কতটুকু ছিল, তখনকার যারা বোদ্ধা ছিলেন তারা বলতে পারবেন। বাংলাদেশ থেকে আমরা ভালোভাবে দেখেছি, এই জায়গা থেকে আমরা দেখছি এটা কখনো মুক্ত হয়নি, কখনো কারো শাসনামলে মুক্ত হয়নি। এটি দুঃখজনক। এটা কেন হবে? রাজনীতি হচ্ছে নীতির রাজা। সবচেয়ে ভালো নীতি, সবচেয়ে ভালো নীতিতে তো আমরা আসলে এখানে শারীরিক কসরত করার চাকরি দিতে পারেন, এটা বুদ্ধি, বিবেক, যুক্তি, কৌশল আছে। বাগেরহাটে একজন মানুষ মারা গিয়েছেন, যিনি মারা যান, কিভাবে আইন হাতে তুলে নিয়ে যারাই মারবে তারা অবশ্যই দেয়, বিচার আমরাও চাই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিচারটা হতে হবে সুস্থ এবং অভিযুক্ত হতে হবে সত্য। তাহলে এই ধারার জন্য এটা বন্ধ হয়ে যাবে যদি বিচার সুষ্ঠু হয়। তো রাজনীতিতে কিন্তু তার জীবন দেওয়ার জন্য আসে না, মানুষকে সেবা দেওয়ার জন্য আসে। আমরা আশা করবো যে এখানে যার যার কাজ সবাই শান্তিপূর্ণভাবে করবেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে করবেন। আমার বক্তব্য যেমন আমি জনগণের কাছে পৌঁছাতে চাই, আরেকজনের বক্তব্য পৌঁছাতেও বাধা দেওয়া হোক, এটা আমরা চাই। যেমন কিছুদিন আগে খুলনায় আমরা জনসভা করেছি, বিভাগীয় জনসভা। এই জনসভায় যাওয়ার প্রতি কিন্তু আমাদের মিছিলের উপর আক্রমণ হয়েছে, বেশ কিছু লোক আহত হয়েছে। এটাও না, আমাদের সরকারি দলও তো এই ধরনের বিভাগীয় সমাবেশ করতে পারে, জেলায় সমাবেশ করতে পারে, উপজেলায় সমাবেশ করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব। এগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত। কারো কর্মসূচিতে গায়ে পড়ে কারো বাধা দেওয়া উচিত, এটি বাগেরহাটে হোক আর বাংলাদেশের যে কোনো জায়গায়। দুঃখজনক ভাবে ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে। 5 তারিখের পরে এটি হবে এবং সম্প্রতি আরো কিছু ঘটনা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান। আবার হবিগঞ্জ এনসিপির সাথে একটা ঘটনা হচ্ছে। এখন বলেই আমাদের কাম
যা গেল তারই হাত, তিনি হারালেন, তিনি থাকবেন, এই বেতাটা তারই থেকে যাবে। এটা রাজনীতিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবু তালেব, চ্যানেল ওয়ানে কাজ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়তে, কিন্তু আপনারা সংসদে দেখি প্রধানমন্ত্রী, আপনি আপনার যারা রয়েছেন সকলে খুব দারুণভাবে কোঅপারেট করে কাজ করেন, কিন্তু সংসদের বাইরে বাংলাদেশে আমরা ভিন্ন প্রেক্ষাপট দেখতে পাই, যেখানে দেখতে পাই হচ্ছে যে মারামারি, হানাহানি, এই যে বিষয়গুলো আমরা একে চাইনি কখনো। এই বিষয় নিয়ে কি সংসদে আপনারা কোনো কোঅপারেট করে পুরো বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কার্যক্রম কতটুকু নিয়েছে এবং সামনে আমরা সুন্দর বাংলাদেশ পেতে পারি কিনা? অবশ্যই আমরা পাবো না কেন? সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ আমাদেরকে পেতেই হবে, নইলে তো রাজনীতিতে আমাদের ব্যর্থতাই প্রমাণিত হবে। সংসদের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আরো বলতে হবে, আরো বলবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারের হবে। দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগে সব সময় ভায়োলেশন শুরু হয় এখান থেকে। এই জায়গাটা সরকারের দল যতটা আন্তরিকার সাথে সামাল দিবে, বাংলাদেশ তত সুন্দর হবে। আমরা সংসদের ভিতরে অবশ্যই সহযোগিতা খুঁজে বার করতে হবে। যে জায়গায় সহযোগিতার দরকার সেখানে সহযোগিতা, যেখানে বিরোধিতার প্রয়োজন জাতীয় স্বার্থে সেখানে বিরোধিতা। যেমন ধরেন জুলাই সনদ এবং গণভোট, এই দুই বিষয়ে কিন্তু এখনো আমাদের মিল হয়নি, এখনো আমরা দুই মেরুতে আছি। আমরা বলছি 70% মানুষের রায়কে অবশ্যই সম্মান দেওয়া হবে, এটাকে অপমান করতে দেওয়া হবে। তারা বলছেন যে এটা সংবিধান ছিল, এটা তাদের একটা। আমরা যেটা বলছি এটা আমাদের জনগণ এবার বিচারক জনগণ, ভোট দিয়েছে জনগণ, ভোটের রেজাল্ট এবং তার বাস্তবায়ন হওয়ার অধিকার জনগণের। আমরা এটা জনগণের হাতে ছেড়ে দেবো, কিন্তু এর ভূমিকা আমাদের সংসদেও থাকবে, বাইরেও থাকবে, যুক্তির কৌশল বুদ্ধির ভিতরে। এখানে তো একসময় তো এই সংসদের ভিতরে স্পিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, মারামারি হয়েছে, ফাইল ছুড়ে মারা হয়েছে, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, একে অন্যের দিকে তেড়ে গিয়েছে, কুস্তাকুস্তি হয়েছে। আমরা সেই পার্লামেন্ট দেখছি, আমরা এটা সভ্য জগতের একটা পার্লামেন্ট হিসাবে এই জন্য প্রথম দিন থেকেই বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা ছিল গঠন, এবং এটি আমরা অব্যাহত রাখবো। কোনো উস্কানির মুখেও এই জায়গা থেকে আমরা সরে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সম্মানিত মহোদয়, আমি এসএম আমিনুল বাবু, কাজ করছি বাংলা টেনিস বাগেরহাটে। আমরা সম্প্রতি কিছু কিছু জায়গায় দেখতে পাই যে ফ্যাসিস্ট অনুসারী ছিল, তাদেরকে এস্টাবলিশড বিভিন্ন দল থেকে তাদেরকে এস্টাবলিশ করা বলেন অথবা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা বলেন, এটি আমরা দেখতে পাই। তো এই বিষয়টি আসলে আপনি জানাচ্ছেন, যারাই জনগণকে শোষণ করতে চায়, তারা মানুষের বয়সকে সাপ্রেস করতে চায়। এই বয়স সাপ্রেশনের বড় হাতিয়ার হলো মিডিয়ার উপরে হাত দেওয়া, কালো হাত। সেটা হয়েছে। এখনো মিডিয়া পুরোপুরি স্বাধীনতা আমরা যতই চিন্তার সকল সরকার চিন্তায় দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি, তবে স্বাধীন হওয়া উচিত। কিন্তু স্বাধীনতার মানে এটিও নয় যে আপনি স্বাধীনতার মানে হচ্ছে দেশ, জনগণ, জাতির স্বার্থের আপনি ভূমিকা রাখবেন না, এইটার নাম স্বাধীনতা না। এটা হলো স্বাধীনতাকে অপমান। আপনি দেশ, জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে ভূমিকাটা পালন করবেন সেটাই দেখতে চান। 2 নম্বর, আপনি বলেছেন গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। এই সময়ের ভিতরে গৃহস্থালিতে ব্যবহৃত সেটার দাম এরকম হয়ে গেছে এখন এই 5 মাসের ভিতরে। আবার এই মাসেই আবার একটু বাড়ানো হয়েছে, এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য, তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে।
বিদ্যুতের একই অবস্থা এবং বিদ্যুতে এখন পাচ্ছে লোডশেডিং হচ্ছে, আগেও ছিল এখনো আছে, আমরা অস্বীকার করি না। যদিও সংসদের ভিতরে খুবই চমৎকার ভাবে পরিচ্ছন্ন সাফ সাফা বলে দেওয়া হয় বিদ্যুতের কোনো সংকট নাই রাখি না। তো বলার সাথে সাথে দেখি যে আমাদের বিরোধী দলের লোকেরা চিৎকার দেয় আর সরকারি দলের লোকেরা হাসে। এরপরে স্বয়ং স্পিকারের আসন থেকে তিনি বলেন যে আমার জায়গায় তো বিদ্যুৎ পাচ্ছি না। তো সেই ঘটনাগুলো বাস্তব, সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, নাই একটা সমস্যা তো আছে। এরপরে গোটা 2 মাস ধরে যে বুধবারে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের মানে সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে না। তাহলে দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? প্রথম দিকে আবার হুমকি দেওয়া হয়েছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা এগুলা ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। যখন তুমুল সমালোচনা শুরু হয়েছে, এটা আবার রাতের বেলা ডিলিট করা হয়েছে। এমন কাজ কেন করে? এটা তো হওয়া উচিত। কিছুদিন আগে সংসদ বসার পরে আপনারা দেখেছেন জ্বালানি তেলের সংকট যখন দেখা যায়, আমরা আলোচনার জন্য একটা নোটিশ আসক্তি বিধিতে আমরা সাবমিট করি। এটা ওনারা আলোচনা করতে দিলেন না। এরপরে পয়েন্ট অফ অর্ডার আগে আমি যখন বললাম দেশটা কি শুধু আপনাদের না জনগণের, আমরা এখানে আসছি শুধুই আপনাদের বক্তব্য এবং সিদ্ধান্ত শুনতে, নাকি আমাদেরও করণীয় কিছু আছে? সংকট সমাধানের দায়িত্ব কি একা আপনাদের, নাকি আমাদেরও একটু সহযোগিতা নেবেন? আমরা তো সহযোগিতা করতে চাই। তখন কিছু আশ্বস্ত হলেন, এটা আলোচনায় আসলো। আমাদের প্রস্তাবের আলোকে পরদিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিলেন কমিটি গঠনের 50-50 ইকুয়াল মেম্বার্স নিয়ে। তারপরে দিন থেকে সিচুয়েশন ঠান্ডা। সরকারি দলের একটা অংশ বলতে লাগলো যে এই সংকটটা বিরোধী দল উস্কে দিয়েছিল, এই জন্য আলোচনা করে এবং তাদের প্রস্তাব অনুযায়ী কমিটি গঠন করার পরে তারা এটা সমাধান করে দিয়েছে। এটা বিষয়টি নয়, এটা মিথ্যা। এই হাজার হাজার যানবাহনের মালিক জামাত ইসলামী নয়, এদেশের সাধারণ মানুষ। সরকারি দলের বাইরে অতি সাধারণ মানুষ, কোনো দল করে না, ভোটের সময় ভোট দেয়, কোনো সময় দেয়ও না, তারাও গায়ের মালিক। এটা একটা অসত্য কথা আছে। তাইলে সমাধান কিভাবে হবে? এর ভিতরে তো তেল নতুন করে কেউ ঢেলে দেয়নি, সমাধান হয়েছে মানুষের মনে আস্থা এসেছে। যেহেতু এর সমাধানের জন্য সরকারি দল বিরোধী দল এক হয়েছে, তাইলে কেউ আর আর্টিফিশিয়াল সংকট তৈরি করে বাড়াতে, আগে যে ভীতিটা তৈরি হয়েছিল ওই ভীতিটা দূর হয়ে গেছে। জাতীয় জীবনে যদি আসলে জাতীয় প্রয়োজনে আমরা এরকম এক থাকতে পারি, সরকার যে চালাবে, সরকারি দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নেবে 5 বছর, বিরোধী দলের বিবেচনায় নেবে 5 বছর। 5 বছর পরে তারা তাদের বিচারের রায় তারা প্রদান করবে। আমরা সেই বিচারে বিশ্বাস করি। এখন ব্যর্থ না সার্থক এটা সরকারি দল বলুক, আমরা বলবো তো জনগণ বলছে, আমরা বলছি না, জনগণই বলতেছে। আপনি পাবলিক রিয়াকশন দেখবেন, মাঝে মধ্যে আপনারাই মিডিয়াতে উঠে আনেন, মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। কিন্তু তারা যদি আমাদের সহযোগিতা সব ক্ষেত্রে ফ্রুটফুলি দিতে, আমরা বিশ্বাস করি অনেক সমস্যার সমাধান আরো সবাই। ধন্যবাদ।